এন্টারটেইন করতে পারি, আর সেই এন্টারটেইনের থ্রুতে যদি আমার কাছে টাকা পয়সা আসে তাহলে হোয়াই নট। আমি জানি না কেন যেন মনে হয় যে একটু পিছন থেকে টেনে ধরে রাখার একটা টেন্ডেন্সি আছে এখানকার মানুষের। আচ্ছা ইভেন আমি নিজে কিছু করব না, কিন্তু আমি যে ও যে করছে সেটা আমার ভালো লাগছে না। আমি যখন বিপিএল এ সিলেট স্ট্রাইকার্সের হোস্ট হিসেবে ফার্স্ট যখন আমাকে পোস্ট আচ্ছা করা হয় সিলেট স্ট্রাইকার্সের পেজ থেকে যে হুম হুম স্মিতা হচ্ছে আমাদের হোস্ট, আমাকে নিয়ে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ করছে আমার চট্টগ্রামের মানুষরা। সো আই থিঙ্ক ওকে এই কারণেই আমি খুব সম্ভবত খুব সুন ঢাকায় শিফট হয়ে যাচ্ছি। তো আমি যখন একটা স্টেজে গিয়ে হোস্ট করছি, এটা হুম কিন্তু হুম কাইন্ড অফ ইনফ্লুয়েন্সিং, হুম কারণ হুম আমি পুরো অডিয়েন্সে কিন্তু এই ব্র্যান্ডের কথাগুলো শুনতে ইনফ্লুয়েন্স করছি। আচ্ছা বা কেউ একজন বলে যে তুমি যে এই প্রোগ্রামটা করছো দেখো স্মিতা কিভাবে করে করো, তুমি স্মিতার মতো হুম করে হুম করবা। এটা কিন্তু একটা প্রেশার। স্মিতা চৌধুরী আপু যেরকম করছে এরকম করতে হবে, স্মিতা যদি আপুর মতো বিয়ে হইতে হবে বা অমুকের মতো হইতে হবে তমুক হইতে হবে না। বি ইয়োরসেলফ। বিপিএল সিলেট স্ট্রাইকার্সই এসে আমাকে খুঁজে নিয়েছে যে আই ওয়ান্ট স্মিতা, তোমাকে, তুমি আসবে কি আসবে না। একটা ভুল সিদ্ধান্ত আমাকে শিখিয়েছে যে জীবনে আর কখনো প্রেম করবা না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইয়োর হোস্ট তাহজিব হাসান ধ্রুব। সবাইকে আবারও স্বাগতম সার্কেল প্রেজেন্ট পডকাস্ট স্টেশনে সিজন 2-তে। সো আজকে যাকে নিয়ে কথা বলবো, তিনি আপনার সোশ্যাল মিডিয়াতে কখনো না কখনো আপনি দেখেছেন, আপনারা কোনো না কোনো হয়তো বিভিন্ন ব্র্যান্ডের সাথে দেখেছেন বা বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন জায়গায় উপস্থাপনা করতে। এবং শুধু উপস্থাপনা নয়, তিনি কিন্তু একজন পরিচিতি পেয়েছেন একজন ইনফ্লুয়েন্সার হিসেবেও একজন, এবং তিনি খুব ভালো উপস্থাপনা করেন। তার প্রশংসা আসলে কোত্থেকে শুরু করবো কোত্থেকে শেষ করবো জানি না, কিন্তু তার মুখ থেকে আজকে শুনে আসি তিনি কি করেন, কি কি করছেন, ভবিষ্যতের পরিকল্পনা কি। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন স্মিতা চৌধুরী আপু। আপু কেমন আছেন এবং কেমন লাগছে আজকে আমাদের আপনার প্রিয় জায়গা চট্টগ্রামের মতো জায়গায় এসে এবং একটা পডকাস্ট স্টেশনে কেমন লাগছে আপু? থ্যাংক ইউ সো মাচ ফর দ্য বিউটিফুল ইন্ট্রোডাকশন ফার্স্ট অফ অল। অ্যান্ড চট্টগ্রাম সবসময় প্রাণের শহর, আমি চট্টগ্রামে থাকি এখনো, তো চট্টগ্রামে এসে জিনিসটা যাচ্ছে না, আমি চট্টগ্রামেই থাকি এখনো। আর ভাল লাগে কারণ সার্কেলের সাথে যারা রিলেটেড তারা সকলেই একদম আপন বড় ভাই। সো ফাইনালি হ্যাঁ, সার্কেল সিজন 1 আমাকে ডাকেনি, সিজন 2-তে ডেকেছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। সো আজকে কিন্তু আমরা হচ্ছে গল্প করব, আড্ডা দিব, বাট খুব বেশি সময় নিব না, অল্প সময় আমরা জানার চেষ্টা করব স্মিতা চৌধুরীর জার্নিটা। সো একটু শুরু থেকে যদি শুরু করি আমরা, আপনি কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু অনেক আগ থেকে করছেন, বাট হঠাৎ করেই কি আপনি হোস্ট হয়ে গেলেন নাকি? হোস্ট মানে এই জায়গাটা, এই প্রফেশনটা আপনার, মানে হোস্ট, আপনাকে কিন্তু সবাই হোস্ট হিসেবে বেশিরভাগ চিনে এখন। সো এই রিজনটা যদি বলতেন, আপনার এই চেঞ্জেসটা কিভাবে আসলো লাইফে? আচ্ছা, বিষয়টা আপনি উল্টো বলেছেন। আমি উল্টো বলেছি? উল্টো বলেছেন, হ্যাঁ, কারণ আমি ছোটবেলা থেকে ডিবেট করি। আচ্ছা সো স্কুল লাইফেও আমি হোস্টিং করতাম, অ্যান্ড ওইখান থেকে এই গল্প আমি অনেকবার বলেছি সব জায়গায়। সেটা হচ্ছে আমার ফার্স্ট হোস্ট হিসেবে জার্নি স্টার্ট হয়েছিল ব্যাক ইন 2014। ওকে সো 2014-তে রিহ্যাব মানে হচ্ছে রিয়েল এস্টেটের যে ফেয়ারটা হয় সেখানে আমি অ্যানাউন্সমেন্ট করতে গেছিলাম, নট আচ্ছা আচ্ছা হোস্টিং, আচ্ছা অ্যানাউন্সমেন্ট। ওকে লাইক এত নম্বর স্টলে অমুক হুম আছে, হুম তত হুম নম্বর স্টলে, ওরকম একটা অ্যানাউন্সমেন্ট করতাম। চট্টগ্রামের গল্পে বলছেন? চট্টগ্রামের আচ্ছা গল্পে আচ্ছা বলছি। সো অ্যানাউন্সমেন্ট থেকেই হচ্ছে ওখানে রিহ্যাবের যারা চেয়ারম্যান বা হুম হুম প্রেসিডেন্ট হুম আছে হুম ওরা সকলেই দেখলো, দেখার পর থেকে হচ্ছে আমি হোস্টিং শুরু করবো ওদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে। সো বেসিক্যালি আমার হোস্টিং ক্যারিয়ারটা আগে শুরু হয়েছে। আচ্ছা সো 2014, 15, 16, 17, 18, 19 পর্যন্ত আমি 20 পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি হোস্টিং করেছি, অ্যান্ড চিটিংয়ে একটা হোস্ট হিসেবে বেস্ট হোস্টের অ্যাওয়ার্ডও পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা দেন আমার Great. অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা ভেরি শর্ট, লাইক মেবি ফিফার থেকে আমার কন্টেন্ট হুম হুম ক্রিয়েশনের হুম হুম জার্নিটা স্টার্ট জি হয়েছে। তাও 22-23-এর দিকের কথা আমার হ্যাঁ, মনে সো হচ্ছে। ওটাও কিন্তু থ্রু হোস্টিং, লাইক আমি সি আচ্ছা প্লাসের একটা প্রোগ্রাম হ্যাঁ হ্যাঁ হোস্ট করছিলাম, ওইখান থেকে জিনিসটা ব্লাস্ট হয়েছে, অ্যান্ড ওইখান থেকে মনে হচ্ছে সবাই মিলেই আসলে আমাকে জোর করে কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে দিয়েছে। মানে আচ্ছা এখন এরপর হচ্ছে কন্টিনিউয়াসলি ব্র্যান্ডের নকগুলো আসে। সো ব্র্যান্ডের নক মানে হচ্ছে ওদের পার্টিকুলার প্রমোশন আর হুম পার্টিকুলার হুম হুম ক্যাম্পেইন হুম নিয়ে একটা কন্টেন্ট করতে হবে। আচ্ছা আচ্ছা এইভাবে কন্টেন্ট ক্রিয়েটর বা এইভাবে ইনফ্লুয়েন্সার। আচ্ছা। সো বিষয়টা খুব ইন্টারেস্টিং যে এই যে আমি আপনাকে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার প্রথমে ভাবছিলাম, কিন্তু আসলে জার্নিটা কিন্তু ডিফারেন্ট। আপনি হোস্টিং দিয়ে শুরু করেছেন এবং আপনি যে স্টোরিটা বললেন এটা খুব কিন্তু আপনিও কখনো হয়তো এক্সপেক্ট করেননি যে আপনি হয়তো এই ক্যারিয়ারে এইভাবে চলে না, আসবেন। আমি তো সিএ পড়ছিলাম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব। এক্স্যাক্টলি। সো এখন কেমন লাগছে যে এই এই জার্নিতে আপনি উইদাউট প্ল্যানিং একটা জায়গায় পৌঁছে গেলেন, এবং হোস্টিং এর পাশাপাশি নিশ্চয়ই আপনি ভাবেননি যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনেও আসবেন, সেখানেও চলে আসলেন। সো এই আনপ্ল্যান্ড লাইফটা কেমন লাগছে?
ও দিস ইজ ভেরি হ্যাকটিক, কারণ আগে যদি আমি কর্পোরেট লাইফে থাকতাম তাহলে শুধুমাত্র আমার নিজের রেসপন্সিবিলিটি থাকতো আমার উপর, আর আমি যে জায়গায় জব করে তার রেসপন্সিবিলিটি থাকতো। জি বাট এখন মাল্টিপল রেসপন্সিবিলিটি, হয়তো কখনো এই ব্র্যান্ড নক করছে, ওই ব্র্যান্ড নক করছে, প্রত্যেকটা ব্র্যান্ডের ক্যাম্পেইন সাকসেসফুল করা, প্রত্যেকটা মানুষের কাছে ম্যাক্সিমাম রিচ করা, এটা এটা খুবই বড় একটা টেনশন। প্রত্যেকটা কন্টেন্ট বানায় আমাদের একটা পালপিটেশন তৈরি হয় যে এটা কি যাচ্ছে, রিচ হচ্ছে, মানুষের কাছে ম্যাক্সিমাম পৌঁছাচ্ছে, আচ্ছা এটা যে উদ্দেশ্য এটাকে ফুলফিল হচ্ছে। সো আমার মনে হচ্ছে এই ক্যারিয়ারটাতে অনেক চাপ। চাপ বেশি পড়ে হ্যাঁ রাইট, আমি আগের ক্যারিয়ার হ্যাঁ থাকলে মনে হয় একটু পিসফুল লাইফ কাটাতে পারতাম। এটা 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 মনে হয় অনেকটা এক্সাম্পল এরকম যে নদীর এই পার থেকে মনে হয় ওই পারে সুন্দর বেশি, না আবার না, ওই পারে গেলে নট এট অল, নট এট অল, ওই আচ্ছা পার্টটাই সবচেয়ে সুন্দর ছিল। সুন্দর। মানে এটা কি মানে দর্শকের জন্য আমি প্রশ্নটা করছি, Sure. আপনি কি কোনো কোনো রিগ্রেট করছেন? না, রিগ্রেট না। লাইক, ডু ইউ লাইক তিতা করলা? আহ, সবসময় না ডেফিনেটলি। সো তিতা করলার সবজিটা কিন্তু তিতা, কিন্তু হ্যাঁ এটা যখন আলু দিয়ে খুব ভালো করে রান্না করে আমাদের কিন্তু খেতে মজাই হ্যাঁ লাগে। এক্স্যাক্টলি। সো দিস ক্যারিয়ার ইজ তিতা বাট আই এম এনজয়িং ইট। আচ্ছা মানে নিজেকে ওভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছেন, রাইট, হ্যাঁ কিভাবে এটাকে আরো এনজয় করা যায় True. সেটার পদ্ধতিগুলো আপনি কাজ করছেন। একদম। আচ্ছা সো একটু যদি জানতে চাই যে আপনার ছোটবেলাটা, সো একদম অল্প করে, আমি জানি আপনি অনেক জায়গায় হয়তো বলেছেন, জাস্ট ফর কানেক্ট উইথ পিপল, যে ছোটবেলাটাই কেমন ছিল, ছোটবেলা স্মিতা চৌধুরী কেমন ছিল, আবার আচ্ছা। এখন কতটা পার্থক্য, নাকি এখনো আগের মতোই আছেন? না, আমি ছোটবেলায় খুবই ইন্ট্রোভার্ট ছিলাম, লাইক আমি যে এখন এত বক বক করি এটা মোটেও আমি ছিলাম না। আমি খুব পড়াকু ছিলাম, সব সময় সকালবেলায় স্কুলে চলে যেতাম, স্কুল থেকে এসেই মা রান্না করে ভাত দিত, সে ভাতটা খেয়ে মাত্র আবার পড়তে বসতাম, আবার আচ্ছা স্যার, আমি পুরো 24 ঘন্টার মধ্যে আমি মনে হয় 16 থেকে 17 ঘন্টা শুধু পড়াশোনাই করতাম। আচ্ছা সো আমার কাছে স্কুল, স্কলারশিপ, দেন আমি কিন্তু 5 স্কলারশিপ পাই, 8 স্কলারশিপ পাই, গ্রেট। দেন এসএসসিতে গোল্ডেন। সো বুঝলেন আমি কি পরিমাণ বই পড়াকুর ছিলাম। সো আমি একেবারেই ইন্ট্রোভার্ট ছিলাম, আর কেউ কথা বলতে আসলে খুব একটা কথা বলতাম না। আমার তেমন একটা কোনো ফ্রেন্ডস ছিল না, আমার শুধু দুটো ফ্রেন্ডস ছিল, দুটো ফ্রেন্ড এখনো আছে। সো এই দুটো ফ্রেন্ডের সাথে আমি কথা বলতাম। সো আই ওয়াজ ভেরি ইন্ট্রোভার্ট। ওই আচ্ছা জায়গা থেকে একদম মানে কয়েনের অপোজিট সাইড এখন স্মিতা চৌধুরী, আমি এখন এত কথা বলি। বাট এই যে কয়েনের অপোজিটে আপনি পৌঁছলেন, হ্যাঁ, এটার পিছনে কারণটা কি? এটা কি ডিবেট করতেন এই বিষয়গুলো, নাকি আরো অন্য কিছু গল্প থাকতে না পারে? আমার মনে হয়েছে যে ইন্ট্রোভার্ট স্মিতার থেকে এক্সট্রোভার্ট স্মিতাকে মানুষ বেশি পছন্দ করেছে। হ্যাঁ ট্রু। হ্যাঁ, সো এই কারণে আমার মনে হচ্ছে যে ওয়াই নট, যদি একটা কথা বলে যদি আমার প্রফেশনটা চেঞ্জ হয়, অ্যান্ড সেই কথা বলার মাধ্যমে যদি একটা বিশাল একটা পপুলেশন মানুষকে আমি যদি একটু এন্টারটেইন করতে পারি, আর সেই এন্টারটেইনের থ্রুতে যদি আমার কাছে টাকা পয়সা আসে, তাহলে ওয়াই নট। সো আপনি যখন আপনাকে ইন্ট্রোভার্ট বলতেন, তো আপনার ইন্ট্রোভার্টের যে পিরিয়ডটা, এটা ঠিক এক্স্যাক্টলি কোন সময় পর্যন্ত ছিল, আমি যদি একাডেমিকলি কাউন্ট করি? মেবি অনার্স ফার্স্ট ইয়ার, বিবিএ ফার্স্ট ইয়ার। আচ্ছা তো ওই এই এর পরে গিয়ে আপনি এক্সট্রোভার্ট হলেন, মানে আমি কেন বলছি এই জিনিসটা, ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হতে আমরা দেখেছি, কিন্তু আপনার বিষয়টা কিন্তু আসলে শুধুমাত্র এক্সট্রোভার্টেই সীমাবদ্ধ না। এটা এক্সট্রো 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 হ্যাঁ, এক্সট্রোভার্ট। so আমি এটা নেগেটিভলি বলছি না, আমি কিন্তু বলছি কি কারণে, কারণ আপনাকে কিন্তু অনেকে, স্মিতা চৌধুরীকে কিন্তু অনেকে একজন বোল্ড উপস্থাপক বলে অনেক ক্ষেত্রে, যে আপনি আপফ্রন্ট কথা বলেন, আচ্ছা, আপনি দেখা যায় যে ডিরেক্ট আপনি কথা বলছেন, বা আপনি আপনার একটা কমেন্ট বা খুব সুন্দর করে আপনি কিন্তু একটা আহ, কি বলে এটাকে, একটা কমিউনিকেশনটা আপনি মানে জমাচ্ছেন, যেটাকে আমরা বলি। সো এটা কিন্তু মোটেই একটা সহজ ব্যাপার না। সো আপনি এই ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হলেন, শুধু এক্সট্রোভার্ট বলছি না, এবং আপনি এত সুন্দর করে নিজের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করেছেন। সো এই জন্যই বলছি যে এটার পিছনে কোনো না কোনো আপনার হ্যাঁ, এমন আমার কিছু মনে হয় থাকবে। কমিউনিকেশন বিষয়টা ইনহেরিটেন্ট। আচ্ছা কারণ আমার আব্বু ইজ আ রাইটার, ওনার কিন্তু Okay. বই অলরেডি, এই বইমেলার একটা বই বেরিয়েছে। জি সো আমি ছোটবেলায় যখন আবৃত্তি করতাম, আমার আব্বু আচ্ছা কিন্তু আচ্ছা আমাকে আবৃত্তি টোন আপ ডাউন অ্যান্ড অল, আমার কিন্তু কোনো একাডেমিক লার্নিং নাই এখানে। পারিবারিক হ্যাঁ, শিক্ষা হ্যাঁ। থেকে, হ্যাঁ So, বাবা হচ্ছে সবসময় শিখাতো সবকিছু, যে এইভাবে করবা। যখন ডিবেট হতো, একটা টপিক দিত, সেই টপিক নিয়ে আমি আমার বাবার সাথে আলোচনা করতাম, গ্রুপ ডিসকাশন করতাম না, বাবার সাথে আলোচনা করতাম। সো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে কথা বলা বা শব্দ চয়ন বা প্রেজেন্টেশন, এগুলো সবকিছু হচ্ছে ইনহেরিটেন্ট, আমার আব্বুর কাছ থেকে আমি পেয়েছি। আচ্ছা ওকে। সো এখন স্মিতা চৌধুরী, আপনি আপনাকে এই নামটাকে, আপনি কি একজন হোস্ট বলতে কমফোর্টেবল ফিল করেন, নাকি একজন ইনফ্লুয়েন্স বা ব্র্যান্ড প্রমোট করছেন, বা কোন সেগমেন্টে আপনি খুব ওকে, বেশি ফার্স্ট অফ comfortable? অল আপনার কাছে আমার প্রশ্ন, আপনি ইনফ্লুয়েন্সার বলতে কি বুঝেন? ইনফ্লুয়েন্সার বলতে কি বোঝায়, আমরা যদি এটার একটা মিনিং তো থাকে, কিন্তু আমরা বাংলাদেশ প্রেক্ষাপটে যেটাকে আমরা করছি, যেটা যে প্র্যাকটিসটা আমি যদি দেখি, যে
কেউ একজন তার লাইফস্টাইলটা প্রমোট করছে, কেউ যদি ফুড রিলেটেড হয় সে তার ফুডের লাইফস্টাইলটা প্রমোট করছে, বা ফ্যাশন হলে ফ্যাশনের লাইফস্টাইল প্রমোট করছে। তারপর পাশাপাশি সে বিভিন্ন ব্র্যান্ডের ডিলগুলো ক্লোজ করছে, বা ক্লোজ অ্যাজ ইন কি ওই ব্র্যান্ডগুলোর সাথে কাজ করছে, ব্র্যান্ডের ডিল নিচ্ছে, রিলস দিচ্ছে, বা বিভিন্নভাবে প্রমোশন করছে। তো এই যারা এই কাজগুলো করছে, আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা তাদেরকে বলি কি, আচ্ছা সে একজন ইনফ্লুয়েন্সার। ওকে। বাট আপনার ক্ষেত্রে কি কোনো ভিন্ন কোনো সে আছে এটার ক্ষেত্রে? হ্যাঁ, নাকি আপনি ডেফিনেটলি কি ইয়েস। কারণ আমার মনে হয়েছে ইনফ্লুয়েন্সারের ডেফিনেশনটা আরো বেশি ক্লিয়ার হওয়া উচিত। কারণ ইনফ্লুয়েন্সার মানে হচ্ছে ইনফ্লুয়েন্স করা। হ্যাঁ, true. লাইক আমি তখন যদি এখন একটু পানি খাই, এটা দেখে আপনি ইনফ্লুয়েন্স হয়ে মনে হতে পারে যে আচ্ছা আমার একটু পানি খাওয়া উচিত। True. দিস ইজ ইনফ্লুয়েন্সিং। True. সো আমি যখন একটা স্টেজে গিয়ে হোস্ট করছি, এটাও কিন্তু কাইন্ড অফ ইনফ্লুয়েন্সিং। কারণ আমি পুরো অডিয়েন্সে কিন্তু এই ব্র্যান্ডের কথাগুলো শুনতে ইনফ্লুয়েন্স করছি। আচ্ছা, আমি কানেক্ট করছি বলার জন্য যে এই যে ব্র্যান্ড, সাপোজ আমি তো কোনো মোবাইল কোম্পানি কথা প্রোগ্রামে হোস্টিং করি, তাহলে আমি বলছি এই মোবাইলের এই মডেলটা অনেক ভালো। হ্যাঁ, সাথে আমি সবাইকে ইনফ্লুয়েন্স করছি, এবং যদি ভিডিওর মাধ্যমে যাই তাহলে সবাইকে ইনফ্লুয়েন্স করছি যে True. এটা বেটার। সো আমি Okay. কিন্তু হোস্টিং করছি, বাট আমি কিন্তু ইনফ্লুয়েন্সার। আচ্ছা, ওকে। সো এবার আসেন নর্মাল ক্ষেত্রে, আমি যদি সাপোজ যদি কেউ একজন আসে যে একটা স্ট্যাটাস দেয় যে চলো আজকে আমরা ওই জায়গায় সবাই সমবেত হই, আমাদের এই পারপাস আছে, এখানে কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন নাই, আছে? নো, না। এখানে কোনো ব্র্যান্ড প্রমোটিং নেই, কোনো লাইভ নেই, কোনো রিলস নেই, কিছু নেই, শুধু আচ্ছা। একটা স্ট্যাটাস যে আজকে সবাই এখানটায় আসো, আমরা জড়ো হই। যদি ওখানে 5টা মানুষ আসে তাহলে 5টা মানুষ কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে গেছে। True, true. সো আম ইনফ্লুয়েন্সার দে আর অলসো। তাহলে একটা Okay. স্ট্যাটাসের মাধ্যমে, একটা পোস্টের মাধ্যমে, নট নেসেসারিলি যেটা ব্র্যান্ড প্রমোটিং হতে হবে। আচ্ছা, আমার কাছে এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার। সো ইন অল শর্টে আমি বলবো আমি নিজেকে একজন ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচয় দিতে খুব বেশি পছন্দ করি। কারণ আমি যখন হোস্ট করছি আমি ইনফ্লুয়েন্স করছি, আমি যখন ব্র্যান্ড প্রমোট করছি আমি ইনফ্লুয়েন্স করছি, আমি যখন লাইভ করছি আমি ইনফ্লুয়েন্স করছি, বা আমি যদি স্ট্যাটাসও দিই সেই তোমরা কি করো, তখন সবাই লিখতে থাকে তারা কি করে, এটাও কিন্তু এক ধরনের ইনফ্লুয়েন্স করছি। Very good ওভারঅল আই answer, থিঙ্ক আপু। আমি ইনফ্লুয়েন্সার। না মানে এটা এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য আসলেই মানে আমার মনে হয় Thank you. অডিয়েন্সরা খুব অ্যাপ্রিশিয়েট করবে, কারণ এত সুন্দর করে ব্যাখ্যা করলেন জিনিসটা, আপনি হোস্টিং এর সাথে এত সুন্দর করে কানেক্ট করলেন, এবং আমার কাছে আমি নিজেই খুব মানে আপনি পছন্দ নিজেও করেছি। ইনফ্লুয়েন্সার কিন্তু। আহ, আপনার লজিকে ট্রু, Definitely, ইয়েস, yes, yes. বাট ভেরি ভেরি গুড অ্যান্সার আপু। Thank you. আসলেই আমি আবারও বলতে বাধ্য হচ্ছি যে আপনি আপনার নিজেকে এতটাই গ্রুম করেছেন যেটা আসলেই অ্যাপ্রিশিয়েট না করে পারছি না। সো এখন যদি আসি যে এতক্ষণ কথা বললাম, আমি আর তাহলে হোস্টিং আর ইনফ্লুয়েন্সিং এটাকে আর আলাদা করছি না আজকের কনভারসেশন, যেহেতু আপনার জন্য খুব ইজি, যেহেতু আপনি হোস্টিং করেও কিন্তু ইনফ্লুয়েন্স করছেন বা পাশাপাশি অন্যান্য কাজও করছেন। তো এখন কথা হচ্ছে আপনি চট্টগ্রামের মেয়ে, এটা সবাই জানে, এবং আপনাকে অনেকেই রিচ আউট করেন, এবং দেখা যায় আপনার বেশ বেগ পেতে হয়, ঢাকা চিটং আপনি আসা যাওয়া করছেন, এটাও আপনি শেয়ার করলেন। সো এখন কথা হচ্ছে যে কোথায় কাজ করে মজা পান? Oh, very difficult question. তার চেয়ে ডিফিকাল্ট হচ্ছে অ্যান্সার দেওয়া। কারণ চট্টগ্রামে আমার সব কিছুই, চট্টগ্রামে মানুষ আমাকে অনেক কিছু সাপোর্ট করেছে বলে আমি হয়তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় পৌঁছতে পেরেছি। কিন্তু আমার মনে হয় কাজ করে ঢাকায় মজা কেন, এটা বিষয়ে আমার একটা লজিক আছে। চট্টগ্রামের মানুষরা দে লাভ মি আ লট, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু Okay. এই চট্টগ্রামের মানুষের একটা টেন্ডেন্সি হচ্ছে লাইক, আমি জানি না কেন যেন মনে হয় যে একটু পিছন থেকে টেনে ধরে রাখার একটা টেন্ডেন্সি আছে এখানকার মানুষের। আচ্ছা, ইভেন আমি নিজে কিছু করব না, কিন্তু আমি যে ও যে করছে সেটাও আমার ভালো লাগছে না, সো এটা Okay. নিয়ে আমি প্রচুর ব্যাক বাইটিং করবো, এটা নিয়ে আমি ওকে ডাউন করার জন্য বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের কথা বলে বেড়াবো। দেন তারপরে মজার বিষয় বই, এটা এটা মনে হয় সবচেয়ে বেশি কানেক্ট করবে। আমি যখন বিপিএল এ সিলেট স্ট্রাইকার্সের হোস্ট হিসেবে ফার্স্ট যখন আমাকে পোস্ট আচ্ছা। করা হয় সিলেট স্ট্রাইকার্সের পেজ থেকে, যে স্মিতা হচ্ছে আমাদের হোস্ট, আমাকে নিয়ে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ করছে আমার চট্টগ্রামের মানুষরা, আনফরচুনেটলি। আনফর্চুনেট। এবং ওই দিনই আমার মনে হয়েছে না, আই উইল নট বি হিয়ার এনিমোর। সো যখন যেই দেখা গেছে যে কোনো বিকৃতি পোস্ট করেছে আমাকে নিয়ে, মোস্ট অফ দ্যাম আর অ্যাবাউট মাই ফেস। সো যখনই দেখেছি বিকৃতি কোনো পোস্ট করেছে, প্রোফাইলে ঢুকে দেখে কি আমার চট্টগ্রামের মানুষ, লিভস ইন চিটাগং, লিভস ইন চিটাগং, লিভস ইন সাতকানিয়া, লিভস ইন নোয়াখালী, মানে সব মানে চট্টগ্রাম জেলার মধ্যেই। আশেপাশে, হ্যাঁ, আচ্ছা। পটিয়া, মেজরিটি পটিয়া, সো সবগুলো চট্টগ্রামের মানুষজন। So, মেজরিটি পটিয়াই কেন বললেন? আপনার বাড়িকে পটিয়া পাইনি? না না, আমার তো চিটংই না, বাট আচ্ছা, মেজরিটি পটিয়াই কেন, মানে পটিয়ার মানুষ কিন্তু দুঃখ পেয়ে যাবে, আবার একটু ব্যাখ্যা করে দেন। আই এম সো সরি অ্যাবাউট ইট, বাট আসলে কিন্তু ছিল, কারণ আমি যখনই, এটা আমার একটা টেন্ডেন্সি, যখনই আমার পোস্টে যদি কেউ নেগেটিভ কমেন্ট করেন, আমি একটু প্রোফাইলে ঘুরে দেখি যে সেই মানুষটা কেমন, যে আমাকে খারাপ কথা বলছে, আচ্ছা। ওর লাইফে কতটুকু কি করছে, এটা দেখার আমার একটা টেন্ডেন্সি আছে। ম্যাক্সিমাম দেখবেন লক প্রোফাইল থাকবে। না না, লক প্রোফাইল না, খুব মজার বিষয়। আমি গতকাল না গত পরশু আমি একটা আচ্ছা। ছবি আপলোড করেছি, সো আমাকে একজন কমেন্ট করেছে হচ্ছে এত মানুষ মারা যাচ্ছে গাজায়, পুরো পৃথিবী জুড়ে শোক করছে, আর তুমি
এসব ঢং করছো? তার প্রোফাইলে গিয়ে দেখি তার কয়দিন আগে সে কক্সবাজারের বিচের ছবি দিয়েছে। সো আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। আমি সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আমার পোস্টে কমেন্ট করে দিচ্ছে, তুমি তাহলে কক্সবাজার কি করছো ভাই, তুমি কান্না করো। সো এই কারণে প্রোফাইলগুলো ঘোরার পর দেখি কি বেসিক্যালি সবাই ছিল, ম্যাক্সিমাম ছিল যে চট্টগ্রামের। আচ্ছা সো ইভেন আমি জানি না আপনি জানেন কিনা, আমার কিন্তু পেজ নষ্ট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একবার দেখেছিলাম মনে হয়। রাইট, আমার পেজও কিন্তু নষ্ট করেছে আমার চট্টগ্রামে আমার খুব কাছের কিছু মানুষের মধ্যে আচ্ছা, কয়েকজন। সো এইসব বিষয়ে আমার মনে হচ্ছে ঢাকায় কাজ করে খুব মজা। হ্যাঁ, ঢাকায়ও কম্পিটিশন আছে, কিন্তু হেলদি কম্পিটিশন, মানে আপনার ক্ষতি করবে না। আচ্ছা ও আপনার থেকে বেটার করার জন্য সে নিজের কাজে ফোকাস হবে, কিন্তু আপনার কাজে কোনো ধরনের প্রবলেম করবে না। সো আই থিঙ্ক Okay. এই কারণেই আমি খুব সম্ভবত খুব সুন ঢাকায় শিফট হয়ে যাচ্ছি। এটা মানে খুবই একটা সারপ্রাইজিং নিউজ অ্যাকচুয়ালি ফর ইয়োর ফ্যান মেবি, এবং যারা হেট করে তাদের জন্য It's a অবশ্যই। good news for haters. It's a good news for Chittagong haters. বাট এত বড় সিদ্ধান্ত মানে ডেফিনেটলি যেহেতু ছোট থেকে বড় হয়েছেন, এই শহরের প্রতি সবারই একটা মায়া থাকে। আহ, মানে কিভাবে এই সিদ্ধান্ত পৌঁছলেন এটা যদি বলেন। জানি না, আমার কেন যেন মনে হয় আমাদের চট্টগ্রামে কিন্তু অনেকেই স্টার আছে যারা নিজেদেরকে প্রকাশ করেছে, আয়ুব বাচ্চু থেকে শুরু করে অনেকেই। সো আমার কেন যেন মনে হয় চট্টগ্রামে যারা কিছু হলেও ট্যালেন্ট আছে, আমি আমার কথা বলছি, বাট আমার মনে হয় চট্টগ্রামে যাদের কিছু হলেও ট্যালেন্ট আছে তারা সবাই নিজেকে আহ, খুলে ধরেছে বা একদম এক্সপোজ করতে পেরেছে ঢাকায় গিয়েই। সো এটা ইটস আ ব্যাড থিং বা মিসফরচুন, বাট তারপরও চিটাগাংয়ে থাকলে আসলে আমার মনে হয় যে ঢাকায় ক্যারিয়ারের বিল্ড আপ করার অপরচুনিটিস অনেক বেশি। ওকে, যেহেতু আমরা যদি খুব প্র্যাকটিক্যালি চিন্তা করি, অনেকেই বলেছেন ঢাকায় ক্যারিয়ার বা যে কোনো ক্ষেত্রেই চাকরি হোক ব্যবসা হোক কোনো না কোনো ক্ষেত্রে ইন এ ওয়ে বেটার। সো এখন প্রশ্ন আসে যে আমরা যেহেতু আজকে একটা পডকাস্ট করছি, এখানে কিছু একটা শেখার চেষ্টা করব, মানে আমরা অডিয়েন্সরাও শিখবে কিছু না কিছু। আহ, একটু যদি বলেন যে এই যে আপনি ঢাকায় যাওয়ার ডিসিশনটা নিলেন, আপনি বলছেন যে ক্যারিয়ার হয়তো বেটার হতে পারে, আপনার কাছে কি কোনো কম্প্যারিজন আছে যে এই কারণে মনে হয় ঢাকায় গেলে শুধু আপনি না যে কোনো মানুষই, স্পেসিফিকলি যদি বলি সে হোস্ট হতে পারে, সে একজন মডেল হতে পারে, সে ইনফ্লুয়েন্সার হতে পারে, বা সে একজন ডক্টরও হতে পারে, বাট আপনি ঢাকা কেন চুজ করলেন? এই বিষয়টা একটু একটু এটা বলে তো সবাই বলবে আমি সবাইকে ফুসলাই ফাসলাই ঢাকায় পাঠিয়ে দিচ্ছি। না, ডক্টরস ইটস কমপ্লিটলি ডিফারেন্ট থিং। Different, চিটাগাং এ true. ডক্টর থাকা উচিত না, চিটাগাং এর অবশ্যই। পেশেন্টরা কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ সো আমি বলবো মিডিয়া ক্যারিয়ারের ক্ষেত্রে, মিডিয়া ক্যারিয়ারের ক্ষেত্রে কেন কথা বলবো, বিকজ চিটাগাং একটা ভালো টিভি চ্যানেল নাই, বা টিভি চ্যানেল থাকে তাদের স্টুডিও নাই। আচ্ছা সো এই জায়গায় যদি একটা হোস্ট কাজ করতে চাই, তাহলে তার ন্যাশনাল টেলিভিশনগুলোতে কাজ করার কোনো সুযোগ থাকছে না যদি Opportunity সে হারাচ্ছে। চট্টগ্রামে থেকে যায়। দেন যে সকল ব্র্যান্ডগুলো তারা কিন্তু মাত্র লাস্ট ইয়ার থেকে চট্টগ্রাম ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করা শুরু করেছে। আগে কিন্তু সবসময় ঢাকা বেস ছিল। হ্যাঁ, true. তাও কিন্তু এখন যদি দেখা যায় যে একসাথে 50টা ব্র্যান্ড কাজ করছে, সেখানে হয়তো একটা দুটো ব্র্যান্ড চট্টগ্রামের ইনফ্লুয়েন্সার যারা চট্টগ্রাম বেসড অনলি তাদেরকে কাজ দিচ্ছে, আর মেজরিটি কাজ কিন্তু ঢাকা বেসড ইনফ্লুয়েন্সাররা পাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় চিটাগাং ইনফ্লুয়েন্সাররাও একটু সুযোগ কম পাচ্ছে। আর মডেলস, এখানে চিটাগাংয়ে কোনো ভালো এজেন্সি নেই, যে এজেন্সিগুলো ধরেন খুব বড় যদি কোনো ফ্যাশন শো হয় সেক্ষেত্রে চিটাগাং থেকে মডেল নিয়ে যাবে এরকম হয় না, বরং চিটাগাংয়ে কোনো ভালো একটা ফ্যাশন শো হলে ঢাকা থেকে থেকে মডেল আনতে নিয়ে আসছে, true. কোরিওগ্রাফার ঢাকা থেকে নিয়ে আসছে। ইভেন এখন তো মাঝে মাঝে আমি যখন ফার্স্ট হোস্টিং শুরু করেছিলাম ঢাকা থেকে হোস্ট নিয়ে আসতো। আচ্ছা সো এই কারণে আমার মনে হয় চিটাগাংয়ে এখন আরো অনেক ভালো গ্রুম হচ্ছে, বাট আরো বেশি গ্রুম হওয়াটা নেসেসিটি। ওকে, সো আপনার কি মনে হয় না যে আসলে চিটংয়ের মানে এই জিনিসটা কেন গ্যাপ, আমরা কেন পাচ্ছি না চিটংয়ে? এত আরো বড় বড় ব্যবসায়ীরা আছেন, মানে এমন তো না যে ঢাকা অনেক একটা রিচ লাইফস্টাইল মেনটেন করছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু বিজনেস যারা করছে তারা আছেন, অনেকেই উদ্যোক্তা আছেন, বাট কেন চিটাং পিছিয়ে আপনার মনে হয়? এখানে যেমন আমি যখন চিটাগাংয়ে কাজ করি, আমি আপনার প্রেক্ষাপটে চিন্তা করতে চাই, সেটা হচ্ছে আমি যখন ধরেন চিটাগাংয়ের স্মিতা চৌধুরী, তাহলে আপনি চিটাগাংয়ের স্মিতা চৌধুরীকে 10-এ কত দিবেন? সবকিছু মিলে, পারফরমেন্স, কথাবার্তা বা প্রেজেন্টেশন স্কিল সবকিছু মিলিয়ে চিটংয়ের মানে এটার রেটিংটা মানে কিভাবে ওভারঅল বলছেন নাকি চিটং প্রেক্ষাপটে? চিটাগাং প্রেক্ষাপটে। ধরেন
let's say very easily 7 to 8. ওকে 8, তাহলে স্মিতাকে চট্টগ্রামে যে স্মিতাকে আপনি 8 দিয়েছেন সেই স্মিতা কিন্তু ঢাকার প্রেজেন্টের সামনে খুব ইনফেরিয়র কমপ্লেক্সে ভুগে, কারণ দে আর ফার স্মার্টার দ্যান মি। ওকে, তাহলে এই জায়গায় কেন আমার এই জিনিসটা ফাঁক হয়ে গেল বা একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেল, কারণ হচ্ছে চিটাগাং কিন্তু আমি গ্রুমিং এর জন্য কিছু পাইনি। ঢাকার ওদের কিন্তু গ্রুমিং এর জন্য অনেক ফেসিলিটিস, তারা কথাবার্তা, ছোটবেলা থেকে এডুকেশন সিস্টেম বা যাদের সাথে মিশে আচ্ছা, সেই পারিপার্শ্বিক আমাদের এনভায়রনমেন্ট, আমরা যখন 4-5 জন মিলে আড্ডা মারি বেশিরভাগ কথা হচ্ছে ও কি করতেছে, যে জানিস এরকম এরকম হয়েছে, ও তো এরকম ও তো এরকম। বাট ওই আড্ডার মধ্যে, ঢাকার এই আড্ডার মধ্যে কিন্তু ওরা শুধু প্রফেশনাল কথাবার্তা বলে, যে আমার সামনে এই কাজ আছে, আমি এই শুটিং করতে চাই, আমার ওই প্রজেক্ট নামতেছে, তুমি কখন ফ্রি আসো, তোমার প্ল্যানিং কি, তুমি কি করতে চাও লাইফে, এই টাইপের। ওদের টাইমই নাই যে অন্য একজনের লাইফে কি চলতেছে এগুলো নিয়ে কথা বলতে। সো এই জায়গায় এই কারণে আমরা যখন কাজ করি তখন এই জিনিসটা খুব ফিল করি যে ঢাকার মানুষ আর চট্টগ্রাম মানুষ থেকে আসলেই কিন্তু 100 বছর এগিয়ে আছে। আপু আপনি বলছিলেন যে ঢাকা শিফট হচ্ছেন, সো এটা আমরা জার্নিটা জানলাম কেন আপনি শিফট হচ্ছেন। ওভারঅল আপনি আপনি আপনার জন্য বেটার মনে করছেন যে ক্যারিয়ারের জন্য সুইচ করলে। সো বাট এটার একটা কারণ যেটা বুঝতে পারছি আপনার কষ্টের জায়গাটা, যেটা হচ্ছে যে আপনার চিটংয়ের মানুষ থেকে এত নেগেটিভ কমেন্ট বা আপনাকে মানে আসলে সত্যি বলতে লেগ পুল করার যে জায়গাটা আপনি চট্টগ্রাম থেকে যেহেতু বেশি হয়েছে আপনি একটু কষ্ট পেয়েছেন। তো যেহেতু প্র্যাকটিক্যালি যদি কথাটা বলি যে আপনি কিভাবে আসলে মানে ম্যানেজ করেন এই কন্ট্রোভার্সি বা এই ধরনের নেগেটিভ কমেন্ট, বা আপনি কিভাবে নিজেকে মানে গুছিয়ে আবার কাজে নেমে পড়েন, এই টিপসটা কিন্তু আসলে প্রয়োজন। এটা সবার লাইফেই কম বেশি হয় কিন্তু। আচ্ছা, আমি একটা জিনিস খুব ভালো বিশ্বাস করি, এটা আমাকে আব্বু আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিল। আমিও কিন্তু খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম ফার্স্টের দিকে, আচ্ছা, স্পেশালি যখন আমার সব ফেস নিয়ে কমেন্ট করে, তখন আমি খুব ওকে, বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম। বাট তখন আমাকে আব্বু বলতে হচ্ছে যে দেখো, একদিন আমার আব্বু আমার সাথে বসে আমার একটা ছবি বের করে বা আমার একটা পোস্ট বের করে কমেন্টগুলো পড়ছিল। বলে কি, দেখি তুমি তোমার কমেন্ট করেছে প্রোফাইলে, ঢুকো তো দেখি এটা কে। ঢুকলাম, দেখলাম হি ও শি ইজ নোবডি। তখন আমার আব্বু বলে দেখো ওর সারাদিনের কত কাজ, মানে একদম কি পরিমাণ ফ্রি একটা ছেলেও বা মেয়েও, যে সে তোমাকে দেখলো, দেখার পর সে তার টাইম বের করলো তোমাকে নিয়ে একটা কমেন্ট করবে গেল। বা একজন যে এত ফ্রি যে তোমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে, সেই ভিডিও বানিয়ে সে তার পেজে আপলোড করলো, আপলোড করার পর সেই ভিডিওটা অনেক রিচ হওয়ার পর সে কিন্তু ডলার পেলো, টাকা পেলো, তোমার মাধ্যমে কিন্তু ওর কত টাকা ইনকাম হলো, তাই না? এইসব কথা যখন বললো আমার বলকে ওকে আজকে রাইট, তো আসলে তো তাই, আমি কেন ডিপ্রেশনে যাচ্ছি, কারণ আমি তো ঠিকই আমার কাজ করছি, ও বরং বাসায় বসে কোনো কাজ নেই, ওই হচ্ছে আমার পোস্টে এসে কমেন্ট করছে। আচ্ছা, সো এই জায়গা থেকে আমি আরো বেশি মোটিভেটেড হয়ে গেছি, ওকে ফাইন, সো দিস ইজ মি হু ইজ ওয়ার্কিং অ্যান্ড দিস ইজ হিম হু ইজ ডুইং নাথিং অ্যাকচুয়ালি ইন হিজ ওর হার লাইফ। সো এই জায়গা থেকে আমি মনে হয় যে এই জিনিসটা আমাকে যত নেগেটিভ কমেন্ট তত আমাকে আরো বেশি উৎসাহ দেয় করার জন্য, যে কত ফ্রি ওরা, যে সারাক্ষণ আমার এখানেই তো থাকে, ও তো আমার এখানেই আছে, মানে বিজি আছে আপনাকে নিয়ে at আমাকে least। নিয়ে তো বিজি, রাইট? আচ্ছা, সো ইন জেনারেল আপনি কি পেসিমিস্টিক না অপটিমিস্টিক, মানে আপনি পজিটিভ মানুষটা হিসেবে, মানে আমি শিওর যে আপনার বাবা ডেফিনেটলি পজিটিভ মাইন্ডের একজন মানুষ, বাট আপনি কেমন? আই থিঙ্ক আমিও পজিটিভ, এই কারণে সব নেগেটিভিটির মধ্যে আমি পজিটিভ খুঁজে পাচ্ছি। দ্যাটস গ্রেট। সো এখন যেটা আসে যে যেহেতু আপনি ঢাকায় কাজ করার প্ল্যান, সো চিটং থেকে তো সবার আর যেটা খুব জেনারেলি হ্যাঁ, সবার তো যেতে পারবে না, যেতে পারবে, সবার ফ্যামিলি true. আছে, রেসপন্সিবিলিটি আছে, চাইলেই সবাই মুভ করাটা আসলে উচিত না, যে যার যার জায়গা থেকে চেষ্টা করা উচিত। সবাই যদি ঢাকা গিয়ে আমরা ভিড় করি তাহলে ঢাকা সিটি তো ওভার পপুলেটেড Already. আরো হয়ে যাবে। হ্যাঁ। সো এই জন্য কেউ যদি আপকামিং হোস্ট হতে চায়, ধরেন অনেকে আপনাকে অ্যাডমায়ার করে, অনেকে হয়তো বলে যে আপু আমি চাই আমি আপনার মতো করে হোস্ট করতে। দিস ইজ অলসো ইনফ্লুয়েন্সিং পার্ট। সো যেহেতু ইনফ্লুয়েন্স করেছেন বা করেন অনেককেই, তো আপনার কাছে মানে যদি কয়েকটা টিপস থাকে যে শুরু করার জন্য কি প্রয়োজন, শুরুটাই কঠিন, ফ্লোটা কিন্তু আস্তে আস্তে চলে আসে, এই শুরুটাই আপনার কাছে কি সাজেশন, এটা ছেলে হোক মেয়ে হোক? আচ্ছা, এই ক্ষেত্রে আমার খুব কাছে কিছু ছোট ভাই বা ছোট বোন, ওরা একটা খুব ভুল পথে হাঁটে, সেটা হচ্ছে ফার্স্টে একটা ডিসক্লেইমার দিই, মানে এটা কিন্তু আমি কোনো দিক থেকেও কোনো প্রাইড হিসেবে যাচ্ছি না বা আমি বিষয় নিয়ে অহংকার করছি এই জিনিসটাতে যাচ্ছি না, ডিসক্লেইমার দিলাম। Okay. এটা হচ্ছে একটা ফ্যাক্টে আমি কথা বলছি। অনেকেই দেখা যায় যখন একটা শো শুরু করে, সে ফার্স্টেই চিন্তা করে যে এই জিনিসটা আমি স্মিতা আপুর মতো করে করতে চাই, বা তার মাথায় সেট হয়ে গেছে যে আমি স্মিতা আপুর মতো হব,
বা কেউ একজন বলে যে তুমি যে এই প্রোগ্রামটা করছো দেখো স্মিতা কিভাবে করে করো, তুমি স্মিতার মতো করে করবা, এটা কিন্তু একটা প্রেশার, ট্রু এটা একটা প্রেশার। ট্রু। সো আমি কিন্তু একদিনে এটা হয় নাই, আমি কিন্তু সেই 2014 থেকে শুরু করেছি। 14, 15, 16, 17 আমাকে তেমন কেউ চিনতই না, শুধু চিটংয়ের কয়েকটা কর্পোরেট হাউসেস ছাড়া। তো 14, 15, 16, 17, 18, 19, 20, 21 গিয়ে আমি 22-এ এসে এক্সপোজার পেয়েছি। আচ্ছা তাহলে কেউ যদি চিন্তা করে যে না ফার্স্ট দিনে আই হ্যাভ টু বি দে, ইটস নট পসিবল। তাহলে ওকে ফার্স্ট অফ অল হচ্ছে হোস্টিং এর জন্য হিউমার ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। ওকে হোস্টিং মানে এটা না যে আমি স্টেজে দাঁড়িয়ে কে এখন বক্তব্য দিবে জাস্ট নামগুলো অ্যানাউন্স করলাম আর ধন্যবাদ দিয়ে তাকে আবার সিটে পাঠিয়ে দিলাম। হোস্টিং এর জন্য প্রচুর হিউমার দরকার এক। আর হিউমারটা কেন দরকার? টু কানেক্ট ইউ উইথ ইউর অডিয়েন্স। আচ্ছা অডিয়েন্স যেন বোর না হয়ে যায় যে আমি একজন হোস্টের কথা শুনছি এদিকে আমি মোবাইল টিপছি, এটা করা যাবে না। সো একজন হোস্টকে এমনভাবে কথা বলতে হবে যে যে মোবাইল টিপ সে মোবাইলটা রেখে তার কথা শুনতে হবে। এটার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, সেটা আয়নার সামনে কথা বলো বা নিজে নিজে ফ্রেন্ডদের সাথে কথা বলো বা প্রচুর বই পড়ো। আমাকে যেটা হেল্প করেছে বই, আমি প্রচুর বই পড়তাম, যেহেতু আব্বুর রাইটার আমাকে বাধ্য হয়ে অনেক বই পড়তে হতো। প্রচুর বই কিনে আনতো, সব আলটিমেটাম দিত তুমি এটা এক সপ্তাহে শেষ করবা। আচ্ছা সো সেই জন্য প্রচুর বই পড়তে হবে, মুভিজ দেখতে হবে, যারা বাইরের যারা ইংলিশ প্রেজেন্টার আছে তাদের কখন ঠিক কোন জায়গায় কোন হিউমার ইউজ করছে সেগুলো ফলো করতে হবে। সো সেই জায়গায় যদি কেউ হোস্টিং ক্যারিয়ার আসে তার জন্য আমার এটাই সাজেশন, ফার্স্ট গ্রুম ইয়োরসেলফ, প্র্যাকটিস 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 অ্যান্ড প্র্যাকটিস, দেয়ার ইজ নো শর্টকাট উইদাউট প্র্যাকটিস। যত প্র্যাকটিস হবে তত এই যে আমি যে এক্সট্রোভার্ট হয়েছি মুখটা চলছে এটা তত বেশি ভালো হবে, হিউমার কাজ করবে অ্যান্ড তখনই ইউ উইল বি আ গুড প্রেজেন্টার। হোস্টিং গেল। আর যদি কেউ ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে চিন্তা করে তাহলে হচ্ছে মাথায় এটা রাখা একেবারেই উচিত না যে কি বললে আমার ভিউ বাড়বে। নো, ফার্স্ট এটা চিন্তা করা উচিত যে তুমি যে ব্র্যান্ডটা কাজ করছো সে ব্র্যান্ডটাকে তুমি ভালো মতো কি জানো, যে ওরা কত বছর ধরে কাজ করছে, ওদের মোটিভ কি, ওরা কি ধরনের কাজ পছন্দ করে। একটা কাজ পাওয়ার পর আগে ওটা নিয়ে পড়াশোনা করতে হবে যে এই ব্র্যান্ডটা হচ্ছে এই করে এটা এটা করে, আমাকে এভাবে করতে হবে, তাহলে আমি ওই ব্র্যান্ডের সাথে কানেক্টেড পিপলের সাথে কানেক্ট করতে পারবো। সো এটা ইনফ্লুয়েন্সার হতে হলেও পড়াশোনা করতে হবে। সো যারা চট্টগ্রামে থেকে কাজ করতে চাচ্ছে আমার মনে হয় চট্টগ্রামে এখন অনেক অপরচুনিটিস আছে, যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল একটা সিটি, এখানে প্রচুর কর্পোরেটস প্রোগ্রামগুলো হয়। অ্যান্ড এখন বিভিন্ন ব্র্যান্ডগুলো, যেমন কদিন আগেও কিন্তু একটা প্রোগ্রাম চট্টগ্রামে এসে করেছে একটা ব্র্যান্ডের নামটা নিচ্ছি না। সো এখন কিন্তু সবাই চিটংয়ের দিকে আসছে। সো এই মার্কেটটা গ্র্যাব করতে হলে এখন থেকেই গ্রুমিং খুব দরকার। স্মিতা চৌধুরী আপু যেরকম করছে ওরকম করতে হবে, স্মিতা চৌধুরী আপুর মতো ভিউ হইতে হবে বা অমুকের মতো হইতে হবে তমুকে হইতে হবে না, বি ইউর সেলফ। লাইক আমার নাম ধরেন সানজিদা, আমি সানজিদাই হব, আমি স্মিতা আপু হব না, আমি পিয়া জান্নাতুল হব না, বা আমি অমুক হব না তমুক হব না, আমি হব। এই জিনিসটা রাখলে আমার মনে হয় ডিফারেন্ট টাইপের ট্যালেন্ট চিটং থেকে বের হতে পারবে। ট্রু, খুব সুন্দর করে বললেন। বাট অনেক ক্ষেত্রে কি মনে হয় না যে অনেকেই কিন্তু চেষ্টা করে, অনেকেই ট্রাই করে, অনেকেই সব দিক দিয়েই সব ধরনের আপনি যা যা পয়েন্ট বললেন, হয়তো হিউমার মেনটেন করছে, প্রোনাউন্সিয়েশন সুন্দর হতে পারে, সে চেষ্টা করছে, সে স্টাডি করেও যাচ্ছে, এরকম অনেক ট্যালেন্টেড হোস্টও কিন্তু আছে। কিন্তু আপনার কি মনে হয় না অনেকাংশে আপনি অনেকটা লাকি? আমার মনে হয় যারা ট্যালেন্টেড হোস্ট আছে তাদের ফ্যামিলি সাপোর্টের দিক থেকে আমি খুব লাকি। যেমন আমার আব্বু আম্মু তারা মানে টিভি খুলে বসে যে কখন আমার একটা এপিসোড আসবে, বা ইউটিউব খুলে বসে কখন দেখবে। আমার আম্মু আমার ফেসবুকে বিশাল বড় ফ্যান, সে আমার পোস্ট প্রত্যেকটা পোস্ট দেখে, লাইক করে, কমেন্ট করে। এই যে ফ্যামিলি সাপোর্টটা আমার কেন যেন মনে হয় চট্টগ্রামে যারা একটু আউটবার্স্ট মেল অর ফিমেল আছে, যারা ক্যারিয়ারটাকে একটু অন্যভাবে গ্রুম করতে চায় বিয়ন্ড দ্য ডক্টর ইঞ্জিনিয়ার একাডেমিক ক্যারিয়ার, ওদের ফ্যামিলি সাপোর্টটা নাই। ফ্যামিলি সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে পেশেন্স, ধৈর্যটা নেই। তো আপনি ফ্যামিলি সাপোর্ট পেয়েছেন এবং আপনি পড়াশোনায় ভালো ছিলেন, আপনি চাইলে হয়তো একটা ক্যারিয়ার মানে কর্পোরেট ক্যারিয়ারে যেতে পারতেন, তো গেলেন না, আপনি একটা মিডিয়া সেগমেন্টে চলে আসেন, যেটা জিনিসটা একটা ডিফারেন্ট সেগমেন্ট লাইফের। সো আপনি বলছেন ফ্যামিলি সাপোর্ট আপনাকে যথেষ্ট দিয়েছে, কিন্তু শুরুটা তো সহজ হওয়ার কথা না। আপনি যখন শুরুতে কাজ করছেন, তো শুরুর যে স্ট্রাগলটা, এটা যেহেতু আমি জিজ্ঞেস করছি এর জন্য যেহেতু আপনি চিটং এর এবং চিটং এর একজন মেয়ে, আমি এটাকে এমন ভাবে বলছি না,
স্বভাবগতভাবেই চট্টগ্রামে হুম একটু কনজারভেটিভ থাকে হুম সবাই কম বেশি, এটা হুম যে যে ধর্মেরই হোক না কেন। হুম হুম চিটং এটা সন্ধ্যার পর একটা মেয়ে বাইরে বসে আড্ডা দেওয়াটা আগে অ্যাটলিস্ট 5 বছর আগেও খুব একটা স্বাভাবিকভাবে হুম দেখতো হুম না। হুম হুম এখন হয়তো কিছুটা ইজি হচ্ছে, হুম বাট আপনি ক্যারিয়ার শুরু করেছেন হুম অ্যারাউন্ড, আপনি বলছেন 14-15 14 এদিকে। রাইট হ্যাঁ তো ট্রু আপনার জন্য আরো কঠিন, আজকে থেকে 10 বছর আগের কথা আমরা হুম বলছি। হুম আপনি কিভাবে কনভিন্স করেছেন যে না, আমার উপর বিশ্বাস রাখো, আমি কিছু একটা করব? কাকে আপনার পরিবারকে? আরে বাবা এটা খুব মজার ব্যাপার 3 বছর আগে আমাকে আব্বু নিজে তো আব্বু নিয়ে আসতো রাইট ওকে। আমি আমার স্কুলের কোচিং বলেন বা আমি যখন ভার্সিটি উঠেছি তখনও আমাকে আব্বু নিজে তো নিয়ে আসতো আচ্ছা। ইভেন যখন আমি কর্পোরেট প্রোগ্রামগুলো হোস্ট করতাম সন্ধ্যাবেলা প্রোগ্রাম হুম 10টা 11টা বেজে যায় সো আমার আব্বুকে নিয়ে পৌঁছে দিত বাসায় চলে আসতো আচ্ছা। প্রোগ্রাম শেষ হওয়ার আধা ঘন্টা আগে আমি কল করতাম আব্বু আবার যেত আব্বু আবার নিয়ে আসতো সো ওই যে বলছিলাম ফ্যামিলি সাপোর্ট সো এই জিনিসটা আমি প্রচুর পরিমাণে পেয়েছি আরেকটা বিষয় আমার মনে হয়েছে আমি নিজেকে সময়ের সাথে সাথে ভেঙেছি লাইক হুম। 5 বছর আগে যখন সন্ধ্যার আগে পড়া আড্ডা দেওয়া যেত না আমি তখন আড্ডা দিতাম না ওকে। এখন আড্ডা দেওয়া যায় আমি প্রচুর আড্ডা দিই তো সময়ের সাথে সাথে নিজেকে ভেঙেছি আমি আচ্ছা। সো প্রত্যেকেরই তো একটা পছন্দের মানুষ থাকে, যে হুম আমি হোস্ট হই বা আমি হুম সিঙ্গার হই, আমি হুম মডেল হই। হুম আপনার কি কেউ আছে যে যাকে আপনি খুব পছন্দ করেন, আহ, আহ, ফর ইন্সপিরেশন বা অ্যাডমায়ার করেন, নাকি এমনি এমনি আপনার নিজের, আপনি পুরোটাই নিজের সত্তা আপনি? আমার মনে হয় যে আমি ওটাই কারণ কাউকে খুব একটা অ্যাডমায়ার করেননি কাউকে খুব কখনো? একটা অ্যাডমায়ার করিনি কারণ আসলে খুব অদ্ভুত তো আমি জিনিসটা কখনো ভেবে দেখিনি আপনি বলার পর ভেবে দেখছি আমি তো আসলে কখনো কাউকে মানে দেখি একটু ও কি করে না করে না কিন্তু আমি যখন ডিবেট করতাম জি। তখন আমি নুসরাত ফারিয়াকে খুব কপি করতাম মানে বা দেখার চেষ্টা করতাম কপি আচ্ছা। ইজ এ রং ওয়ার্ড ওর জিনিসটা আমি খুব ফলো করতাম বিকজ আমরা যখন ছোটবেলায় ডিবেট করতাম আমরা খুব সিরিয়াস প্রত্যেকটা ডিবেট খুব সিরিয়াস বুক দিয়ে করছি প্রচন্ড ওকে। সিরিয়াস নিয়ে যুক্তি খণ্ডন করছি কিন্তু ফার্স্ট টাইম মনে হয় নুসরাত ফারিয়াকে দেখছি যে হেসে হেসে কমিক করে করে ডিবেট করছে আচ্ছা। ওই জায়গা থেকে আই থিঙ্ক আমি একটু ইন্সপায়ার হয়েছি অ্যাপার্ট ফ্রম দ্যাট কোনো হোস্টিং এর ক্ষেত্রে আমার মনে হয় না কারণ পুরো জিনিসটা ওই ওই যে বলেছি আমি নিজেকে ভাঙি হুম যে হুম হুম। জায়গায় সিরিয়াস প্রোগ্রাম আমি জি। ওখানে সিরিয়াস যেখানে কমিক দরকার আমি ওখানে কমেডি করে আসি সো এক এক জায়গায় এক এক রকম হয়ে যায় আপনার একটা মজার কন্টেন্ট আমরা দেখি যেটা ইয়েস বেশ ভাইরাল হয়, যেটা হচ্ছে হ্যাঁ একজন খুব সম্ভবত স্যার ওর কেউ একজন, হ্যাঁ মানে ইংরেজি ইংলিশে রাইট বলে। সো হ্যাঁ আপনি ওই টাইমে যেই রিয়েকশনটা, নর্মালি এই হ্যাঁ সিনগুলো কাট সিনে চলে যায়, হুম আপনি যেই হুম রিয়েকশনটা দিলেন, তো অল ক্রেডিট গোস টু মাই ক্যামেরাম্যান জয়দা ও পুরো ফিফাতে মানে আমরা যখন ঢুকে আমি যখন হ্যালো হাউ আর ইউ দিয়ে হ্যাঁ। ওয়েলকাম করছি আর যখন বলছে ওকে ফাইন কাট এর মাঝখানে সে ক্যামেরা অফ করে নাই অল ক্রেডিট গোস টু মানে ফিফার প্রত্যেকটা এপিসোড হিট হওয়ার পিছনে ও হুম। একটা মানুষ আর জুবাইয়ের একটা ছেলে আছে যে হচ্ছে এডিট করেছে এই দুইটা মানুষের ক্রেডিট সবকিছুই কারণ এই যে অফ ক্যামেরা সিনগুলো যে রাখা দরকার হুম বা হুম হুম। রাখলো কি হয় মানে আপনার কি এটাই প্ল্যান ছিল এটা সিনে যাবে ফর্মালি? এটা তো নো ডেফিনেটলি নো প্ল্যান আমি ছিল তো না। আমি তো আমার ক্যামেরাম্যানের সাথে মিমিক করতেছিলাম যে হ্যাঁ ও এটা সেটাই। কি করলো ক্যান করলো ওইটাই সেটাই। সো ভেরি ইন্টারেস্টিং। ওই জিনিসটা কিন্তু একটা খুবই ভালো আর একটা এটা এখন ট্রেন্ড মোমেন্ট হয়ে ছিল। গেছে হ্যাঁ, ট্রেন্ড ছিল বা ট্রেন্ড হয়ে গেছে, বা ওইটা হ্যাঁ আপনাকে চিনতে আরো অনেক সহজ অনেক করে। রাইট সামটাইমস আসলে এই পরিচিতি, মানুষ কিভাবে ভাইরাল হয়ে যায়, মানুষ কিভাবে হুম পরিচিতি পায়, এটা কিন্তু কোনো আসলে নোবডি নোস মানে এটা রাইট কেউই জানে না, হুম এটার কোনো সহজ হ্যাক্স নেই, এটা আপনি হয়তো হুম এগ্রি করেন। সো এখন যে প্রশ্নটা আমি রাখতে চাচ্ছিলাম, হুম হুম কাদের কাদের মিডিয়া জগতে আসা উচিত না, কি কি সিমটম আপনি মনে করেন যে হুম আমার, তোমার মধ্যে এই সাইন আছে, হুম প্লিজ তুমি এই লাইনে আসিও না, বা হুম তুমি এই সেগমেন্টে এই সেক্টরে কাজ করার দরকার নেই, তুমি বেটার এই জায়গায় চলে যাও, কর্পোরেট বা বিজনেস করো। হুম আপনি এই এই নিয়ে আপনি কি বলতে চান? অনেক তো ক্যাটাগরি ফার্স্ট অফ অল হচ্ছে যদি একটু অহংকারী টাইপের হয় তাহলে প্লিজ ডোন্ট কাম হিয়ার কারণ ওকে। অনেকে আছে একটা দুটো কাজ করার পর ওকে আই এম দিস হুম হুম নট প্লিজ ডোন্ট কাম হিয়ার কারণ এখানে যে কোনো মুহূর্তে তোমাকে মানুষ ব্যানিশ করে দিতে পারবে হুম হুম। এই ট্রু। মিডিয়াতে কমপ্লিটলি ডিপেন্ডস অন পিপল মানুষ তোমাকে যতক্ষণ চাচ্ছে তুমি ততক্ষণ স্মিতা চৌধুরী তুমি ততক্ষণ হুম। অমুক ট্রু। মানুষের উপরে তুমি আছো বা নাই সো এই জায়গায় যদি অহংকার করো তাহলে তুমি এমনি তো আর কোনো পাবে না ওকে। আর সেকেন্ড আমি বলবো যদি একটু টাকা পয়সার বেশি লোভ টোভ হয় তাহলে প্লিজ ডোন্ট কাম হিয়ার এখানে অনেক হার্ডওয়ার্ক করতে হয় সেই তুলনায় টাকা পয়সা কম কারণ এই জায়গায় প্রচুর শর্টকাট আছে মিডিয়াতে যার কাছে মনে হয় যে না আমার প্রচুর টাকা দরকার সে হুম হুম। হচ্ছে শর্টকাটগুলোতে যাবে আর যদি শর্টকাটগুলোতে যায় তাহলে লনজিভিটি নাই মানে তুমি অনেক লম্বা টাইম সাস্টেন করতে পারবা না ওকে। সো লোভ বা টাকার ইচ্ছাটাকে কন্ট্রোল করতে না পারলে প্লিজ ডোন্ট কাম হিয়ার গ্রেট। সো আরেকটা হচ্ছে অনেস্টি
যে আমার হোস্টিং করছি, আমার হোস্টিংয়ের প্রতি যদি আমার অনেস্টি না থাকে, অ্যান্ড আই ডোন্ট লাভ ডুইং হোস্টিং, বাট আমি এই জায়গায় ফেম আছে বলে করছি, তাহলে ডোন্ট কাম হিয়ার। যদি তুমি যে কাজটা করছো সেই কাজটার প্রতি ভালোবাসা না থাকে এবং কাজটার প্রতি তোমার অনেস্টি না থাকে, তাহলে এই কাজটা দিয়ে তুমি আগাইতে পারবা না। তুমি হয়তো অন্য কিছু দিয়ে আগাইতে পারবা, বাট এটা দিয়ে পারবা না। সো এই তো ভেরি গুড পয়েন্ট। সো এখন যে প্রশ্নটা রাখতে চাই যে আপনি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করেন, আমরা কিন্তু আপনার সাথে ধাপে ধাপে অনেকগুলো বিষয় জানলাম। আমরা কেন ঢাকা বেটার এটা আমরা জানার চেষ্টা করলাম, ঢাকা কেন এগিয়ে, তারপর আপনার ক্যারিয়ারের আপস এন্ড ডাউন গুলো একটু জানার চেষ্টা করলাম, আপনি কিভাবে নেগেটিভিটি আপনি কভার আপ করছেন, এবং আমরা পাশাপাশি আরেকটা বিষয় জানলাম যে মিডিয়া ক্যারিয়ারটা কাদের অ্যাভয়েড করা উচিত, এই বিষয়টা জানার চেষ্টা করলাম। দো আসলে যে অহংকারী সে কিন্তু বুঝে না সে যে অহংকারী অনেক সময়। সো এটা আসলে আপনার অতটুকু ম্যাচিওর হতে হবে তাদেরকে এই গাইডেন্সটা একসেপ্ট করার জন্য। সো বাট হোপফুলি যে বুঝবে সে ডেফিনেটলি কিছু না কিছু করতে পারবে। সো এখন যেটা মেইন আমাদের পয়েন্ট, যে আপনি যেহেতু ব্র্যান্ড নিয়ে কাজ করছেন আর আলটিমেটলি টাকা পয়সা তো কামাতেই হবে। সো টাকা পয়সার পৌঁছানোর জন্য কিছু না কিছু ওয়ে তো তৈরি করতে হবে। নিজেকে যেহেতু গ্রুম করেছি আমরা, তার মানে আমাদের কাজ করে যেতে হবে। সো ব্র্যান্ডস ইজ দ্য বেস্ট থিং সো ফার। সো ব্র্যান্ডস কিভাবে আপনি তাদেরকে অ্যাট্রাক্ট করেন, মানে কিভাবে তাদের সাথে কোলাবোরেশন করা যায়, এরকম ফর এক্সাম্পল আজকের এই পডকাস্ট হয়তো অনেকেই দেখছে, অনেকেই দেখবে, অনেকেই হয়তো হোস্ট হতে পারে, অনেকে মডেল হতে পারে, ইনফ্লুয়েন্সার হতে পারে, ইট ক্যান বি এনিওয়ান। সো একটা ব্র্যান্ডের কাছে নিজেকে প্রেজেন্ট করার জন্য কি কি করা উচিত? এটা এই জায়গায় আমার মনে হয় আমার অনেক লেকিংস আছে, কারণ আমি আমার কাছে যত ব্র্যান্ড আসে সবাই নিজেরা আসছে, আই ডোন্ট নো, হ্যাঁ তারা হয়তো দে অলরেডি নো অ্যাবাউট স্মিতা চৌধুরী, দে অলরেডি নো অ্যাবাউট মাই ওয়ার্ক, ওরাই হচ্ছে স্বইচ্ছে আমার কাছে আসছে বা কোনো এজেন্সির থ্রুতে আসছে। সো আমার কাছে কোনো ব্র্যান্ডের কাছে নিজেকে প্রেজেন্ট করা বা এই বিষয়, আমার স্টিল মনে আছে আমি 31 একটা জায়গায়, আমার 31 ডিসেম্বরে একটা জায়গায় হোস্টিংয়ের কথা ছিল। সো সামহাও বিপিএল ফিক্সড হয়ে যাওয়াতে আমি হোস্টিংটা করতে পারিনি, অ্যান্ড আনফর্চুনেটলি আমার বিপিএল সিলেটের ফার্স্ট ম্যাচই ছিল 31 ডিসেম্বর। সো আমি কোনো মতেও শোটা করতে পারিনি, হোস্টিংটা। সো যে এজেন্সি ছিল, শি ওয়াজ আস্কিং মি, আমার কিন্তু বিপিএলটা হুট করেই হয়ে গেছে, মানে আজকে আমার সাথে কথা বলছে, আমার 2 দিন পরে ওকে ডান তুমি সাইন আপ করে ফেললাম, এরকম 2 দিনের মধ্যে হয়ে গেছে। তো শি ওয়াজ আস্কিং মি যে স্মিতা তুমি আমাকে শিখাও, বিপিএল এর জন্য হাজার হাজার মেয়ে মাসের পর মাস অডিশন দেয়, আর তুমি বলো তোমার 2 দিনের মধ্যে হয়ে গেছে। সো দিস অ্যাকচুয়ালি হ্যাপেন্ড উইথ মি। মানে আমি কোনো অডিশন দিইনি, মানে আমার মনে হচ্ছে বিপিএল সিলেট স্ট্রাইকার্সই এসে আমাকে খুঁজে নিয়েছে যে আই ওয়ান্ট স্মিতা, তোমাকে, তুমি আসবা কি আসবা না। সো এই জায়গায় হচ্ছে আমার সাথে এটা হয়, এই জায়গায় আমি অফকোর্স দ্যাট টার্ম লাকি যে আমাকে যেতে হচ্ছে না, আমার কাছে আসছে। সো এই জায়গায় মনে হচ্ছে আমার লেকিংস আছে। যদি অ্যাকচুয়ালি কখনো এরকম সিচুয়েশন হয় যে আমাকে নিজেকে ব্র্যান্ডের কাছে প্রেজেন্ট করতে হচ্ছে, দ্যাট আই স্টিল ডোন্ট নো হাউ টু ডু ইট। এই জায়গায় আসলে আমার প্রশ্নটা কিন্তু হয়তো এভাবে করেছে, কিন্তু ব্র্যান্ডের কাছে নিজেকে যে আসলে প্রেজেন্ট সবসময় করা যায় এটা তো হয় না। আমি একটা ব্র্যান্ডের সামনে দাঁড়িয়ে বলতে পারি না, আমার ফেসবুক গিয়ে যাবে না আসলে কখনোই। সো প্রশ্নটা আসলে এরকম যে আমরা যে কোনো কিছুই করি, আর এবং মার্কেটে কিন্তু দেখবেন ডিরেক্ট মার্কেটিং যায় না। আপনি এখন বললেন যে ফর XYZ ব্র্যান্ড প্লিজ ডু পারচেজ, ওরা এটা করে, এটা বললে আমি আপনি বা আমরা কেউ হয়তো পছন্দ করবো না, বাট ইনডিরেক্ট মার্কেটিং যেটা হয়। সো আমরা প্রত্যেকেই কিন্তু একটা প্রোডাক্ট। সো আপনি হোস্ট, আপনি স্মিতা চৌধুরী, আমি ধ্রুব, আমিও একটা প্রোডাক্ট। আমরা আমাদেরকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাদের নিজের লাইফস্টাইল প্রেজেন্ট করছি, যাতে করে কিভাবে মানুষ যাতে আমাদেরকে দেখে, আমাদের লাইফস্টাইল দেখে আমি কি কি করছি, কি কি কাজ করছি, এইটাই তো আমাদের পোর্টফোলিও। এবং এইটা আমি যত সুন্দর করে প্রেজেন্ট করব, তত সুন্দর করে আরেকটা ব্র্যান্ড আমার কাছে ইজিলি আসবে। আমার ব্র্যান্ডকে তো আমার প্রেজেন্ট করাতে হবে আমি কি করছি, আমার পোর্টফোলিও। আমার প্রশ্নটা এটাই ছিল যে আপনি আপনাকে প্রেজেন্ট করার ক্ষেত্রে কিভাবে আপনি আপনার নিজেকে কোথায় গুরুত্বটা দেন। আমি প্রশ্নটা আরো ইজি করে করলে মনে আপনার জন্য ইজি, আপনি নিজেকে কোথায় ভূমিকাটা রাখেন নিজেকে নিজের পোর্টফোলিওটা গুছানোর ক্ষেত্রে, যাতে করে একটা মানুষ ইজিলি প্রথম পরিচয় 5-10 মিনিটেই আপনাকে নিয়ে রিসার্চ করে বুঝে যে স্মিতা চৌধুরী কি কি করে, তার কি কি গুণ। ইটস ভেরি ইজি। স্মিতা চৌধুরী কথা বলতে পারে খুব ভালো, তো সেই ক্ষেত্রে যে কোনো ব্র্যান্ড বা যে কোনো ক্যাম্পেইন নিয়ে সে জিনিসটা খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবে। এটা হচ্ছে আমার একটা মেইন হুকুম কা টেক্কা, এটা আমার, যে আমি খুব ভালো কথা বলতে পারি আমার মনে হয়।
সো এটা হচ্ছে একটা বিষয়। এটার কারণে যখন দেখা যায় যে মানুষজন কমিউনিকেটিভ ক্যাম্পেইনের কথা আচ্ছা চিন্তা আচ্ছা করে, তাহলে স্মিতা চৌধুরী একটা অপশন হয়ে যায়। দেন আমার আরেকটা নতুন পরিচয় ইদানিং কালে খুব গ্রুমিং হয়ে গেছে, সেটা হচ্ছে এন্টারটেইনার। আই ডোন্ট নো হাউ ইট ওকে বিকেম ইট, বাট আমি একটা নতুন একটা পরিচয় হয়ে গেছে, সেটা হচ্ছে আমি এন্টারটেইনার। মানে ইটস লাইক সার্কেলের মাগ, বাট আমি এটা বলবো না যে এটা সার্কেলের মাগ, আমি এটা খুব কমিক ওয়েতে এটা প্রেজেন্ট করছি। সো কোনো ব্র্যান্ড যদি মনে হয় যে না আমি এখন ইনডিরেক্ট, যেটা আপনি বলছেন ইনডিরেক্ট হ্যাঁ ক্যাম্পেইন, হ্যাঁ কিন্তু ইনডাইরেক্ট একটু ক্যাম্পেইন কমেডি ওয়েতে, যে মানুষ জিনিসটা হাসবে, মজা আচ্ছা পাবে, ওইটা হলে তখন পিপল আস্ক মি টু সো ডু ইট। আলটিমেটলি আমাদের যেই গোলটা ছিল যে আমরা নিজেদেরকে কিভাবে প্রেজেন্ট করা যায়, নিজেদেরকে যত সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। সো ব্র্যান্ডসরা তো আসলে জানতে হবে আমাকে, আমার কাছে কেন রিচ আউট করবে একজন ফুড and ব্লগারের and and, কাছে। and by the way, brands are very smart. ওরা পুরো এক্স্যাক্টলি বাংলাদেশে কে কোথায় কি করছে সব জানে। এক্স্যাক্টলি সো ওদের হ্যাঁ, একটা টিমই থাকে এটা নিয়ে টিমই রিসার্চ থাকে, সো করতে দে হবে। নো যে কাকে কখন নক করতে হবে। হ্যাঁ So, সো yeah. তারপর নিজেকে তো আমাদের গ্রুম বা প্রেজেন্ট করতে হবে। সো আপনি যেভাবে আপনাকে নিয়ে কাজ করছেন, আপনি আপনার আপনার পোর্টফোলিওগুলোকে হাইলাইট করছেন, যার কারণে আপনার জন্য আরো সহজ হচ্ছে এবং আপনি আপনি একটা কনফিডেন্স পেয়েছেন দেখেই তো আপনি কি ঢাকা মুভ করার সাহস Right, করছেন, true, আদারওয়াইজ তো আপনি করতেন না। true. সো আপু যে প্রশ্নটা আমরা করছিলাম, যেহেতু ঢাকা চিটং নিয়ে আমরা কথা বলছি, আপনি যেহেতু শিফট করছেনই, তো এই জায়গাটায় কোন একটা ব্র্যান্ড, আপনি যেহেতু চিটং এর, আপনি হয়তো কোনো সময় ফেস করেছেন কিনা জানি না, যে সেম কাজ ঢাকায় একজন ইনফ্লুয়েন্সার বেশি বেশি চার্জ করছে, আপনি সামহাও বেশি চার্জ করতে পারছেন না বা আপনাকে দিচ্ছে না, এই ধরনের ডিসক্রিমিনেশন কি হয়ে থাকে? Definitely, in every single campaign. কারণ আমি যদিও বাংলাদেশের মানুষ, পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ আমাকে চিনছে, কিন্তু স্টিল আমি কিন্তু চট্টগ্রামে থাকি। আচ্ছা ওরা আমাকে কাউন্ট করা হচ্ছে চট্টগ্রামের মেয়ে। এবং আমাকে অদ্ভুত বিষয়, আমার পেজে ফলোয়ার কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকায় বেশি, চট্টগ্রামে কিন্তু আমার ফলোয়ার কম। আমাকে ইনসাইড স্ক্রিনশট তুলে পাঠাতে হয় যে দেখেন আমাকে তো ঢাকায় ফলোয়ার বেশি, চট্টগ্রাম বেস্ট কম। বাট তারপর ওদের মাথায় বাই ডিফল্ট এটা সেট যে স্মিতা চট্টগ্রামে থাকে, চট্টগ্রামের মেয়ে, সো ও হচ্ছে এখন এ ক্যাটাগরি, যারা ঢাকায় রয়েছে এ প্লাস ক্যাটাগরি। আচ্ছা এই জিনিসটা কিন্তু আমি প্রত্যেকটা ক্যাম্পেইনে ফেস মানে করি টিল নাও। টিল নাও। ও ইয়েস। মানে এটা মানে এটা কেমন, মানে এটাকে কি করব, এটা মানে ওভারকাম করার জন্য কি করছেন তাহলে? এই যে ঢাকায় চলে যাচ্ছি। মানে স্টিল এটা কি মনে হয় যে এটাই কি প্রবলেম সলভ হতে পারে, বা এই মার্কেট প্র্যাকটিসটা কেন সবসময় হয়ে থাকে? না, এই যে ওই যে আমি আপনাকে বলেছি গ্রুমিং এর অভাব, বা একটা ঢাকার Environment. প্রেজেন্টার বা ঢাকার ইনফ্লুয়েন্সার চিটং এ থেকে অনেক এগিয়ে, ওদের থট প্রসেস কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি সেম ক্যাম্পেইনে একজন চট্টগ্রাম ইনফ্লুয়েন্সারের ভিডিও, একটা ঢাকা ইনফ্লুয়েন্সার ভিডিও দেখলে আপনি নিজেই বুঝবেন পার্থক্যটা কতটা। ট্রু। রাইট। ওকে সো আপু আমরা জাস্ট লাস্টে এখন অল্প কিছু মানে মজার কিছু প্রশ্ন দিয়ে, এটা হ্যাঁ, হতে পারে sure. আহ, আমি একটা সেন্টেন্স বলবো, এটা হ্যাঁ। লাস্ট লাইনটা অ্যাড করে দিয়ে শেষ ওকে, করে ফেললেন। হ্যাঁ। মানে আই just ওয়াজ যেগুলা, এক্সপেক্টিং, হ্যাঁ। হ্যাঁ যেগুলো আপনি আসলে করে যেগুলো আমি থাকেন করে সেগুলো সবাই এখন। আমাকে করে, আমি বুঝি না এটা কেন দেখি করতে হবে। আমরা যদিও পডকাস্টে আমরা এই সেশনটা জাস্ট ফর একটা ওয়ার্ম আপ আর কি, লাস্টে Okay. আমরা এটা কিভাবে একটা অডিয়েন্সকে তো কিছু দিতে হবে, অনেকে জানতে চায় স্মিতা চৌধুরী কিভাবে অ্যান্সার করে, সে Okay. তো প্রশ্ন করে বেড়ায়, অ্যান্সারটা কিভাবে করে। আচ্ছা। আচ্ছা সো প্রথম প্রশ্ন, যে যখন কেউ আমার কাজের সমালোচনা করে আমি প্রথমে ড্যাশ, মানে আপনি কি করেন আমি আসলে? প্রথমে তার প্রোফাইল ঘুরে আসি, দেখি সে কাহা কা ক্যা হ্যায় ও। তো সবাই কমেন্ট করতে কিন্তু সাবধান, আপনার প্রোফাইল কিন্তু দেখছে, কমেন্ট করে ব্লক করে আল্লাহ, দিয়েন। এরকম কতবার হয়েছে আমাকে কমেন্ট করছে, আমি স্ক্রিনশট তুলে ওর কাজ পোস্ট করে দিচ্ছি, সে আবার ডিলিট করে আমাকে মেসেজ পাঠায় যেটা কেন করতে হয়েছে। ওকে সো নিজেকে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয় যখন আমি, যখন আমি বাবার সাথে থাকি, কারণ বাবা আমাকে খুব গ্রুম করে আর খুব কনফিডেন্স দেয় আপনি সবকিছুতে। তাহলে বাবার একজন আদর্শ সন্তান। মারাত্মক মারাত্মক, পাপাকে পারি হুমে। আচ্ছা ঠিক আছে, সমালোচনা, গুজব, ট্রল ড্যাশ মানে সব ছাড়িয়ে আমি বিশ্বাস করি নিজেকে, নিজের কাজ, নিজের কনফিডেন্স, নিজের আত্মবিশ্বাস, আমি কে সেটা আমি খুব ভালো জানি। গ্রেট। একটা ভুল সিদ্ধান্ত আমাকে শিখিয়েছে যে, জীবনে আর কখনো প্রেম করবা না। ওকে প্রেম ভালোবাসা আপনি নিয়ে আসলেন, ঠিক আছে, একটা ভুল সিদ্ধান্ত তাহলে আপনাকে এটা শেখালো। ওকে তাহলে এরপরে যাই, আমার সবচেয়ে গোপন ইচ্ছা হচ্ছে একদিন ও, গোপন ইচ্ছা। দেশের বাইরে ঘুরতে যেতে পারেন, এটা তো গোপন ইচ্ছা হইতে গোপনে পারে বিয়ে না। করে ফেলতে পারেন। না না, বিয়ে শাদী করার কোনো ইচ্ছা নাই আমার। গোপন ইচ্ছা মেবি একদিন আমি বাবা মাকে অনেক ধন সম্পদ দিয়ে দেবো, ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, ইনশাল্লাহ জমি, জয়মাল, হোপফুলি সবকিছু। আমরা
দোয়া করি। হুম। ওকে, সেই সোশ্যাল যে আমার নিজের জন্য কোনো ইচ্ছা নাই, আব্বু আম্মুর জন্য ইচ্ছা। এটাই উদারতার প্রমাণ। হ্যাঁ। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় দিকটা হলো কি, মানে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় কোন দিকটা? যার তার কাছে পৌঁছায় গেছে সোশ্যাল মিডিয়া, যারা এডুকেটেড না আনএডুকেটেড বা জানে না যে কিভাবে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করা উচিত, কথা বলা উচিত, ট্রু, তাদের কাছে পৌঁছায় গেছে সোশ্যাল মিডিয়া। ট্রু। আপনারা টেলিটক অপারেটর কম দামে এমবি দেওয়া বন্ধ করেন। ওকে, সো নিজেকে মাঝে মাঝে শক্ত রাখাটা জরুরি, কারণ কারণ আলটিমেটলি ইউ আর ভেরি অ্যালোন ইন দিস ইন্ডাস্ট্রি, তুমি একাই কিন্তু, সো তোমাকেই তোমার জন্য ফাইট করতে হবে and তোমাকে তোমার জন্য বিজয় ছিনিয়ে আনতে হবে। নোবডি উইল ডু এনিথিং ফর ইউ। সো ওকে, নিজের জন্য নিজেকে স্ট্রং রাখতে হয়। ভেরি গুড অ্যান্সার। সো লাস্টলি আর দুই একটা প্রশ্ন করছি, হুম যেহেতু আমরা বলছিলাম একটা লাকি একটা টার্ম ইউজ করছি, যেটা হুম আপনিও হয়তো অ্যাডমিট করেছেন হুম পার্শিয়ালি। হুম হুম সো যখন কেউ বলে তুমি খুব লাকি, হুম। তখন আমি মনে মনে বলি, সহমত ভাই। মনে মনে নাকি আপফ্রন্টও বলেন? আপনার বলে দেবে সহমত। আচ্ছা, সবচেয়ে বড় অর্জন মনে হয় তখনই যখন, আমার বাবা আমাকে নিয়ে প্রাউড ফিল করে। গ্রেট, স্মিতা চৌধুরীকে মানুষ ভুলভাবে বুঝলেও আমি, হুম। আমি মানে মানে আপনি আপনি, মানে আপনার কথা বলছি, মানে স্মিতা আপনাকে চৌধুরীকে, যদি হ্যাঁ, মানুষ ভুলভাবে বুঝেও থাকে, but আপনি আপনাকে কি তাতে বুঝেন? আমার কি যায় আসে, আমি তো জানি আমি কে। গ্রেট, সাচ এ গ্রেট অ্যান্সার। সো এই যে এত সুন্দর করে আমরা একটা সেশন রান করলাম, গল্পে হুম গল্পে হুম আজকে অনেকগুলো বিষয় জানলাম, হুম পয়েন্ট আউট করলাম কি কি হুম আমরা শিখলাম। সো আমি একটু জানতে চাই আপু, হুম ওভারঅল আপনার, যেহেতু আপনি আজকের আমাদের হুম পডকাস্টে অ্যানাউন্স হুম করলেন যে আপনি অলরেডি ঢাকা শিফট হুম হবেন, হুম হুম হয়তো ভবিষ্যতে আমাদের এখানে আসার জন্য হুম। আপনাকে সুদূর এটা ফ্লাইটে ফ্লাইটে হোক, খরচ দিতে হবে। ট্রেন হোক, ওভাবে আসতে হবে। সো কেমন লাগছে আমাদের এই চট্টগ্রামে আপনার ঘরের পাশের একটা হুম আয়োজনে? চট্টগ্রাম তো আপনার পুরোটাই ঘর। হুম। সো কেমন আমার লাগছে? ফার্স্ট টাইম আমি কোনো ইন্টারভিউতে আসছি, আর সেই ইন্টারভিউতে আমাকে নিয়ে ভাইরাল ক্লিপস পাওয়ার মতো কোনো কোয়েশ্চেন করা হয়নি, সো থ্যাংক ইউ সো মাচ। এটা এটা পুরো ক্রেডিটটা কি আমি নিব নাকি জানি না, বাট থ্যাংক ইউ। বাট অনেক ভালো লাগলো কথা বলে, অনেক গল্প করে ভালো লাগলো, এবং আড্ডায় আমরা অনেক কিছু হুম জানলাম, অনেক আপস এন্ড ডাউন জানলাম আমরা। হুম। এখানে শেখার অনেক কিছুই আছে, আমি অনেক কিছু শিখতে পারলাম। সো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ আপু। আর বেশি সময় নিব না, আমরা কমিটমেন্ট রাখতে বিশ্বাসী, সো আপনাকে আমরা কমিটমেন্টের মধ্যে আমরা আজকে যেতে দিব। থ্যাংক থ্যাংক ইউ। ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ সো আবারও মাচ। কোনো একটা সেশনে বা সিজনে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ভালো থাকবেন, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। সো দিস ইজ ইয়োর হোস্ট ওয়ান্স অ্যাগেইন তাহজিব হাসান ধ্রুব। সবাই ভালো থাকবেন, এবং আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন। আজকের কোনো গল্পটা বা কোন সেকশনটা আপনার ভালো লেগেছে, কি শিখলেন, এটাও জানাতে পারেন। সো টিল নাও, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।